গ্রুপে কেউ একজন একটু এসএমএস দেন দ্রুত যুক্ত হওয়ার জন্য। আমরা আর 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। সোহেল ভাই ভালো আছেন? সোহেল ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লতিফ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। শিলা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তারপরে ফারজানা লিমন আপু, রুহুল, মুজাহিদুল আসসালামু ইসলাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জ্বর কি সেরেছে? হ্যাঁ জ্বর সেরেছে, কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে। তবে কোর্ট কাচারিতে কাজ বেশি তো, গাটা ঘামে, এই জন্য ঠান্ডা যাইতে একটু টাইম লাগবে। হ্যাঁ তারিন ভালো আছেন? তারিন। জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আপনি অসুস্থ আসলে তো জানতাম না, সরি। ভালো আলহামদুলিল্লাহ আছেন না? আমি এখন ভালো কি আছি। অবস্থা? শারমিন ভালো আছেন? নরিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। ফারজানা হক আপু আশা করি ভালো আছেন। আচ্ছা আমরা আর টাইম ওয়েস্ট না করি, আমরা ক্লাসে ফিরে যাই। আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? ক্লাস করার সময় ব্যারাক রাখবেন আর খাতা কলম রাখবেন। আপিল পড়িয়েছিলাম তাই না? 414 পর্যন্ত মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা আপিলের আর সাধারণ কিছু নিয়ম নীতি আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আপিল বলতে বোঝায় নিম্ন আদালতের কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইলে উচ্চ আদালতে আবেদন করাকে আপিল বলে। এখন কোন আদালতের আপিল, কোন আদালতে যাবে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়, এবং কত দিনের মধ্যে আপিল করতে হবে। যেমন ধরেন যত ধরনের ম্যাজিস্ট্রেট আছে মেট্রোপলিটন এরিয়াতে, এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা, এদের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজের নিকট, মহানগর দায়রা জজের নিকট। আবার সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এই দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। আর যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেয়, তাহলে যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয় তাহলে দায়রা জজের নিকট, আর যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় তাহলে মহানগর দায়রা জজের নিকট কি করতে হবে? আপিল করতে হবে। এখন মহানগর দায়রা জজের নিকট আপিল করতে হবে 30 দিনের মধ্যে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, যদিও এদের কাছে যদি কোনো আপিল যায় তাহলে আপিল করতে হবে 30 দিনের মধ্যে। এ হচ্ছে আমাদের আপিলের প্রাথমিক ধারণা। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয় তাহলে আপিল করতে হবে দায়রা জজের নিকট। আপিল করতে হবে দায়রা জজের নিকট। হ্যাঁ, এবার আমরা চলে যাব, এত সময় আমরা দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিলের যে বিধান ছিল আমরা আগের দিন পড়িয়েছিলাম, আজকে মোটামুটি হালকা বললাম স্লাইড পরিমাণে, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। এখন আমরা খালাস আদেশের বিরুদ্ধে আপিলের যে বিধান আছে সেই বিধানটা আমরা দেখব। কোন আদেশ? খালাস আদেশের বিরুদ্ধে যে আপিল আছে সে আপিলের বিধান। এখন ধরেন 417 ধারাতে খালাস আদেশের বিরুদ্ধে আপিল, এখানে 417-র 1 নম্বর উপধারাতে বলতেছে সরকারের নির্দেশ ক্রমে পিপি, সিআর এবং জিআর মামলা, কোন ধরনের মামলা? সিআর মামলা এবং জিআর মামলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় বা আপিলে খালাসের বিরুদ্ধে দায়রা জজের নিকট কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এখানে আপনারা মনে রাখবেন কিভাবে, যে ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে হবে দায়রা জজের নিকট। তারপরে দায়রা জজ আদালত কর্তৃক মূল মামলা বা আপিলে খালাসের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে কি করতে হবে? আপিল করতে হবে। তাহলে এইখান থেকে এই 417-র 1 নম্বর উপধারা থেকে আপনারা ডিফারেন্স করবেন কিভাবে? যখন ম্যাজিস্ট্রেট কোর্ট হবে, শুধুমাত্র যে আদালতের মধ্যে ম্যাজিস্ট্রেট কথাটা উল্লেখ আছে, এই ম্যাজিস্ট্রেট কথাটা উল্লেখ থাকলেই দায়রা জজের নিকট কি করতে হবে? আপিল করতে হবে। এখন কথা হচ্ছে যে যদি মহানগর হয়, যেমন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওটার নামের পরে কি আছে? ম্যাজিস্ট্রেট আছে, তাহলে মহানগরে যাবে। আর যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয় তাহলে কোন আদালতে যাবে বলেন তো? কোন আদালতে যাবে? দায়রা আদালতে। দায়রা আদালতে। আদালতে। ঠিক আছে, হ্যাঁ। এখন আর দায়রা আদালত, দায়রা আদালত কোনগুলো? যেমন ধরেন যে অতিরিক্ত দায়রা জজ আদালত, তারপরে যুগ্ম দায়রা জজ আদালত। যুগ্ম দায়রা জজ আদালতের 5 কোটি টাকার একটা আছে, 5 কোটি টাকার ঊর্ধ্বে যদি হয় তাহলে সেটা হাইকোর্টে যাবে, আর যদি কম হয় তাহলে সেটা দায়রা জজের নিকট যাবে। এটা শুধুমাত্র আমরা সেপারেট করে পড়ব। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম যে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোনো আদেশ দেয় বা আপনার খালাস প্রদান করে তাহলে আমরা আপিল করব দায়রা জজের নিকট। আর দায়রা আদালত যদি কোনো খালাসের আদেশ প্রদান করে তাহলে আমরা আপিল করব হাইকোর্টের নিকট। হাইকোর্টের নিকট। তাহলে এখান থেকে আমরা মূল আমাদের বোঝার যে টেকনিক বা আমরা যে টেকনিকে আমরা সামনে আগাবো বা মনে রাখবো সেটা হচ্ছে যে আমরা ম্যাজিস্ট্রেট হলে দায়রা জজের নিকট আর দায়রা আদালত হলে হাইকোর্টের নিকট। আশা করি বুঝতে পেরেছেন। এখন হাইকোর্টে আপনি আপিল করবেন কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। হাইকোর্টে আপিল করবেন খালাসের আদেশের বিরুদ্ধে 6 মাসের মধ্যে। এবার দেখেন আমরা কিন্তু এখানে এই 417-র উপধারা 1-এ সিআর এবং জিআর মামলা পেয়েছি। সিআর এবং জিআর মামলা, যেই মামলাটা আমরা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করি
যে মামলাটা আমরা থানাতে দায়ের করি 2 মামলাতেই, ঠিক আছে, এই উপধারা 1 প্রযোজ্য হবে। এবার আমরা 417-র উপধারা 2-এ চলে যাব। এখানে ফরিয়াদি শুধুমাত্র সিআর মামলাতে ম্যাজিস্ট্রেটের কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট এবং দায়রা জজ আদালত কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টের নিকট কি করবেন, 60 দিনের মধ্যে হাইকোর্টের নিকট আপিল করতে পারবেন। পিপি যখন আপিল করবে তখন হবে কতদিন, 6 মাস। আর ফরিয়াদি নিজে যখন আপিল করবে তখন হবে 60 দিন। এখন পিপি সিআর মামলা এবং জিআর মামলা উভয় মামলাতে আপিল করতে পারবেন, কিন্তু ফরিয়াদি মানে মূল বাদী, সেই বাদী আপিল করবে শুধুমাত্র সিআর মামলাতে, জিআর মামলাগুলোতে আপিল সে করতে পারবে না। জিআর মামলা কোনগুলো, যেগুলো আমরা থানাতে দায়ের করি। ফারজানা লিমন আপু কিছু বলতে চাচ্ছিলেন মনে হচ্ছে, বলেন। স্যার ওই যে আপনার সাথে সাথে পড়া বলতেছিলাম এই জন্য। আচ্ছা ঠিক আছে। এখন ধরেন পিপি 2 বার আপিল করতে পারে। পিপি কয়বার আপিল করতে পারে, 2 বার আপিল করতে পারবে। কিভাবে পারবে, এই যে খালাস আদেশের বিরুদ্ধে পিপি 2 বার আপিল করতে পারবে। কিভাবে করতে পারবে, এই বিষয়টা আপনার এখানে চলে আসছে যে 2 বার আপিলের বিধান ফৌজদারি কার্যবিধিতে আছে কি না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, দেওয়ানি কার্যবিধিতে 2 বার রিভিশনের বিধান আছে, আর ফৌজদারি কার্যবিধিতে 2 বার আপিলের বিধান আছে। 2 বার আপিলের বিধান আছে, দুইটাকে কম্পেয়ার করবেন। একটা হচ্ছে রিভিশন, দেওয়ানি কার্যবিধিতে 2 বার রিভিশন করা যায় একই মামলাতে, আর ফৌজদারি কার্যবিধিতে একই মামলাতে 2 বার আপিল করা যায়। এক্ষেত্রে কিভাবে আপিল করা যায়, যেমন ধরেন ফরিয়াদি শুধুমাত্র মূল মামলায় কি করতে পারে, আপিল দায়ের করতে পারে। ধরেন কোনো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক কোনো আদেশের বিরুদ্ধে কি করলো, ফরিয়াদি আপনার আপিল করলো দায়রা জজের নিকট। এখন দায়রা জজ যে আদেশ দিল, এই আদেশের বিরুদ্ধে পিপি আবার আপিল করতে পারে, পিপি আবার হাইকোর্ট ডিভিশন আপিল করতে পারবে। এইভাবে একই মামলাতে 2 বার আপিল করা যায়। কে করতে পারে, পিপি করতে পারে। অভিযোগকারী আপিল করতে হলে প্রমাণ করতে হবে আইনগত ভুল এবং ন্যায় বিচার ব্যর্থ হয়েছে। এখন আপিলের শর্ত হচ্ছে যে আইনগত কোনো ভুল আছে এবং ন্যায় বিচার চরমভাবে বিঘ্নিত হয়েছে। এই 2টা কারণেই কি করতে পারবে, ফরিয়াদি আপিল করতে পারবে। দেখেন সিআর এবং জিআর উভয় মামলায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কে করতে পারবেন, পিপি করতে পারবেন। সিআর মামলা এবং জিআর মামলা উভয় মামলাতে, আমি আবার শর্ট করে দিচ্ছি। কিন্তু ফরিয়াদি শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন, জিআর মামলার ক্ষেত্রে পারবেন না। এখন এই 417-র 4 নম্বর ধারাতে চলে যান, 4 নম্বর উপধারাতে। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত যদি উক্ত আপিল আদেশটি প্রত্যাখ্যান করেন তাহলে তার বিরুদ্ধে আর আপিল করা যাবে না। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত যদি ওই আপিল প্রত্যাখ্যান করে দেয় একবার, তাহলে তার বিরুদ্ধে আর কি করা যাবে না, আপিল দায়ের করা যাবে না। এখন আমরা কিন্তু এখানে 2টা ক্ষেত্র পেয়েছি, একটা হচ্ছে আপনার 417-র 1 আর একটা হচ্ছে 417-র 2। 417-র 1-এ হচ্ছে পিপি আপিল করবে সিআর মামলা এবং জিআর মামলাতে, হাইকোর্টে করবে 6 মাসের মধ্যে, দায়রা জজের নিকট করবে আপনার 60 দিনের মধ্যে। ঠিক আছে। আর 2 উপধারা 2, 417-র উপধারা 2-এ আপনার, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, যখন ম্যাজিস্ট্রেট আদালত কোনো আদেশ দিবেন সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে আপনার মহানগর দায়রা জজের নিকট বা দায়রা জজের নিকট। আর দায়রা জজ কর্তৃক যদি কোনো আদেশ দেয় তাহলে সেই আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব হাইকোর্ট ডিভিশনে। এখন এই দায়রা আদালতের মধ্যে ইনক্লুড হবে কোনগুলো, আপনার অতিরিক্ত দায়রা জজের সমান ক্ষমতা এক্সারসাইজ করে,
তাহলে অতিরিক্ত দায়রা জজ আদালত যদি কোনো আদেশ দেয় তাহলে আপিল করতে হবে কোন জায়গা বলেন তো? হাইকোর্ট। হাইকোর্টে। হাইকোর্টে। হ্যাঁ হাইকোর্টে। এখন এই 417 একে আরেকটা বিষয় হচ্ছে এই পিপি আপনার মূল মামলাতে এবং আপিলে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। আপিলের সিদ্ধান্তের আদেশের বিরুদ্ধে আবার আপিল করতে পারবে। আর ফরিয়াদি শুধুমাত্র মূল মামলার আদেশ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। ফরিয়াদি মূল মামলা এবং আপিল আদেশের বিরুদ্ধে কি করতে পারবেন? আপিল করতে পারবেন। ঠিক আছে, এইবার আমি চলে যাব। এখানে যদি আদালত মামলাটা ওই যে আপিল গ্রহণ করলো না, সেক্ষেত্রেও কি পিপি আবার আপিল করতে পারবে? তার উপরে দেখা যায় তো বলছে যে আর আপিল চলবে না, পিপির ক্ষেত্রে কি সে পিপি আবার করতে পারবে? এখন আপিল যদি প্রত্যাখ্যান করে, এখন আপিল করেছে কে সেটা দেখতে হবে। পিপি তো ধরেন পিপি করছে, আপিল করলো, মূল মামলাতে আপিল করলো। এখন পিপি চাইলে তো নিজের মতো করে আবার আপিল করতে পারবে। পিপির সেই অধিকার আছে, পিপির সেই ক্ষমতা আছে। এইবার 417 কতে চলে যাব আমি। ধারা 417 ক, এখানে আমরা একটু আগে পড়লাম যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল, আর আমরা এখন পড়ব অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। দেখেন কে কে আপিল করতে পারবে এই অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে? পিপি আপিল করতে পারবে, আর অভিযোগকারী মানে ফরিয়াদি কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। অ্যাজ লাইক 417 যেখানে আপিল করা যায়, এখানে আপিল করা যায় হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন এবং সংশ্লিষ্ট আদালতে। সংশ্লিষ্ট আদালতে। এখন 417 কয়ের ধারা 417 ক এর উপধারা 1, এখানে সরকারের নির্দেশে পিপি সিআর মামলা এবং জিআর মামলা যে কোনো মূল মামলায় বা আপিলে প্রদত্ত অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে সর্বদা আপনার হাইকোর্ট ডিভিশনে 60 দিনের মধ্যে আপিল করতে পারবেন। কে করতে পারবেন? পিপি করতে পারবেন। কার নির্দেশে? সরকারের নির্দেশে। কোন আদেশের বিরুদ্ধে? অপর্যাপ্ত দণ্ড দেশের আদেশের বিরুদ্ধে। এই যে প্রত্যেকটা ভেঙে আমি বলতেছি না, প্রত্যেকটা জায়গা থেকে একটা প্রশ্ন হবে। পড়া খুবই সিম্পল, খুবই ছোট, কিন্তু প্রশ্ন হচ্ছে অসংখ্য। প্রশ্ন হচ্ছে অসংখ্য। এখান থেকে অসংখ্য প্রশ্ন বানানোর মতো স্কোপ আছে। হ্যাঁ, তাহলে সরকারের নির্দেশে পিপি সিআর মামলা এবং জিআর মামলাতে মূল মামলা এবং আপিলের কি করতে পারে? হাইকোর্টের নিকট 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে। এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হোক আর দায়রা জজ হোক বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট হোক, যে হোক না কেন, পিপি আপিল করলেই করতে হবে হাইকোর্ট ডিভিশনে। আমরা যে এই খালাস আদেশের বিরুদ্ধে আমরা যেটা বললাম যে ম্যাজিস্ট্রেট দিলে পারে এক জায়গা আর দায়রা জজ আদালত দিলে আরেক জায়গা, এখানে এই অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে এই নীতিটা ফলো করা যাবে না। এখানে কোন নীতি ফলো করতে হবে? এখানে ফলো করতে হবে যে আপনার অপর্যাপ্ত দণ্ড আছে কি না। এখন পরীক্ষার প্রশ্নের টাইটেলে যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ থাকে, দেখতে হবে যে আপিল করতেছে কে। আপিল যদি পিপি করে তাহলে ডাইরেক্ট হবে হাইকোর্ট ডিভিশন, ডাইরেক্ট হবে হাইকোর্ট ডিভিশন। আর যদি আপনার অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি ফরিয়াদি আপিল করে, তাহলে আপিল হবে কোন জায়গা? সংশ্লিষ্ট আদালতে। এই সংশ্লিষ্ট আদালত বলতে কি বোঝাচ্ছে আমি একটু পরে বলতেছি। দেখেন, সরকারের নির্দেশে পিপি জিআর মামলা এবং সিআর মামলা উভয় মামলাতে মূল মামলা এবং আপিলে কি করতে পারবেন? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপনার হাইকোর্ট ডিভিশন আপিল করতে পারবেন। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন 60 দিনের মধ্যে। তাহলে আমাদের এই যে 417 এবং 417 ক এই দুইটার মধ্যে শুধু পার্থক্যটা বের করতে হবে কোন জায়গা, যে এটা কি আমি আপিল করতেছি যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে নাকি খালাস আদেশের বিরুদ্ধে।
এই দুইটাকে আপনাদের সেপারেট করতে হবে আগে। যদি এই ধারার প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি কারেক্টলি উত্তর করতে চান, তাহলে আপনার আগে দুইটা ধারার টাইটেলটা আগে বুঝতে হবে যে আপনি আপিল করতেছেন কোন কোন আদেশের বিরুদ্ধে। এটা কি অপর্যাপ্ত দণ্ডাদেশ নাকি আপনার এই খালাস আদেশের বিরুদ্ধে? যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ হয় তাহলে কি হবে, পিপি করলেই হবে আপনার হাইকোর্ট ডিভিশন, আর এই ফরিয়াদি করলে হবে সংশ্লিষ্ট আপিল আদালত। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এবার 417 কয়ের 2 নম্বর উপধারাতে চলে যাব আমি। 417 কয়ের 2 নম্বর উপধারাতে চলে যাব। এখানে ফরিয়াদি শুধুমাত্র কোন মামলাতে? সিআর মামলাতে। সিআর মামলা কোনগুলো? যেগুলো আপনারা কোর্টে দায়ের করেন, কোর্টে। এই 60 দিনের মধ্যে সিআর মামলাতেও 60 দিনের মধ্যে সংশ্লিষ্ট আপিল আদালতে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এই সংশ্লিষ্ট আপিল আদালত বলতে কোনটা বোঝায়? কেউ কি বলতে পারবেন? বলেন তো, সংশ্লিষ্ট আপিল আদালত বলতে কি বোঝায়? এনিওয়ান? যদি ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট হয় তাহলে চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে মানে আপিল করবে, আবার যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ ম্যাজিস্ট্রেট দেয় তাহলে দায়রা আদালতে, এভাবে। আবার দায়রা আদালত থেকে দিলে সেটা হাইকোর্টে। আপনার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তারা দ্রুত বলতে গিয়ে একটু গুলাই ফেলাইছেন। আর কেউ? আর কে বলবেন? মূল আদালতে। হ্যাঁ, মূল আদালতে। দ্বিতীয় আর তৃতীয় শ্রেণী হইলে চিফ জুডিশিয়াল আদালতে, প্রথম শ্রেণী হইলে দায়রা আদালতে, আর মেট্রোপলিটন এরিয়া হইলে মহানগর দায়রা আদালতে। মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হইলে মহানগর দায়রা শিলা আদালত। যেটা বলছে একদম 100% কারেক্ট আছে, একদম পারফেক্ট বলেছেন শিলা। এখন সংশ্লিষ্ট আদালত বলতে আমাদের আপিল করার যে সাধারণ যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কি করতে হবে? আপিল করতে হবে। যেমন দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা যে আপিলটা করি না, এই দণ্ডাদেশের বিরুদ্ধে আমাদের যে আপিলের বিধান আছে, এই বিধানটাই হচ্ছে সংশ্লিষ্ট আদালত বলতে এই আদালতকেই বোঝাবে। যেমন ধরেন যে আমরা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি আপনার কোনো দণ্ডাদেশ দেয়, তাহলে তার বিরুদ্ধে আমরা কোথায় যাব আপিল করতে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। আর যদি আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোনো রায় প্রদান করে দণ্ডাদেশের, তাহলে আমরা চলে যাব কোথায়? দায়রা জজের নিকট। আবার মহানগর দায়রা জজ যদি কোনো আপনার দণ্ডাদেশ দেয়, তাহলে আমরা চলে যাব কোন জায়গা? হাইকোর্ট ডিভিশনে। দ্যাটস কল আপনার সংশ্লিষ্ট আদালত। বাট ঠিক আছে, ঠিক আছে। এখানে ফরিয়াদি শুধুমাত্র সিআর মামলাতে, সিআর মামলার মূল মামলাতে আপিলে কিন্তু পারবে না। ডাবল আপিল করতে পারে শুধুমাত্র পিপি। ডাবল আপিল করতে পারে শুধুমাত্র পিপি। কীভাবে পারে? যেমন ধরেন, আমি একটু একদম স্টোরি আকারে বলতেছি। দেখেন, এই মুজাহিদ হচ্ছে আপনার একটা মামলা দায়ের করেছে, সে হচ্ছে ফরিয়াদি। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা ইয়ে করেছে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের নিকট একটা কি করছে? আপনার যৌতুকের মামলা দায়ের করেছে। মুজাহিদের ওয়াইফ তার বিরুদ্ধে কি চাইছে? যৌতুক চাইছে। মুজাহিদের ওয়াইফ এবং তার শ্বশুর বা তার আদার্স যারা আছে, শালা শালুক বা যারাই বলেন, এরা আর কি মুজাহিদের কাছে যৌতুক চাইছে এইভাবে যে তুমি যদি আমার 10 লাখ টাকা না দাও তাহলে আমি তোমার ঘর সংসার আমি করব না। এটা হচ্ছে মুজাহিদের বউ বলেছে। যখন বলেছে, মুজাহিদ কি করেছে? কোর্টে আর কি যৌতুকের মামলা দায়ের করছে ওর বউর বিরুদ্ধে এবং ওর শ্বশুরের বিরুদ্ধে। তা মামলাটা হয়েছে। মামলাটা হওয়ার পরে এখন ওই বিচার শেষে ওর শ্বশুর এবং আদার্স পার্সন কী করছে? খালাস প্রদান করছে। যখন খালাস প্রদান করলো, তখন মুজাহিদ আপিল করেছে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে গিয়ে আপিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কী করেছে? খালাস প্রদান করেছে। আপিলেও খালাস প্রদান করছে। তখন পিপি ওই আপিলে যে খালাস প্রদান করলো, ওই আদেশের বিরুদ্ধে পিপি কি করতে পারে? আবার আপিল করতে পারবে কার কাছে? দায়রা জজের নিকটের কাছে। ঠিক আছে, এইভাবে ডাবল আপিল করা যায় ফৌজদারি কার্যবিধিতে।
আর দেওয়ানি কার্যবিধিতে 2 বার কি করা যায়, একই ইসে রিভিশন দায়ের করা যায়। বুঝতে পেরেছেন আপনারা কেউ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আপনার 417 কতে আপনাদের যদি বুঝতে হয়, তাহলে প্রথমে কি মনে রাখতে হবে যে আপনি কিসের বিরুদ্ধে আপিল করবেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে নাকি খালাসাদেশের বিরুদ্ধে। সরি, হ্যাঁ, অপর্যাপ্ত দণ্ডাদেশ নাকি আপনি খালাসাদেশের বিরুদ্ধে আপিল করবেন। যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ হয় সেক্ষেত্রে যদি পিপি আপিল করে ডাইরেক্ট হাইকোর্টে, আর যদি আপনার যদি ফরিয়াদি আপিল করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার সংশ্লিষ্ট আপিল আদালতে। এই উভয় ধারাতেই পিপি শুধুমাত্র কোন জায়গায় আপিল করতে পারবে, আপনার সিআর মামলাতে, সরি ওই ফরিয়াদি শুধুমাত্র সিআর মামলাতে আপিল করতে পারে, 2টা ধারাতেই, যেমন 417 কতে। আর পিপি কি করতে পারবে, সিআর এবং জিআর 2 মামলাতেই আপিল করতে পারবে, এই 2টা ধারাতেই। তাহলে কিন্তু আমরা মিউচুয়াল পেয়ে গেলাম। মিউচুয়াল যখন পেয়ে যাব আমাদের পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে। আর 417 কতে ফরিয়াদি যদি আপিল করে তাহলে সংশ্লিষ্ট আদালতে। আর আমরা আবার ব্যাক যাচ্ছি 417তে, আবার একটু বলি। 417 কতে, 417 একে আপনার খালাস আদেশের বিরুদ্ধে যদি খালাস আদেশ হয় তাহলে আপনার সরকারের নির্দেশে পিপি, যদি ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ হয় তাহলে দায়রা জজের নিকট, আর যদি দায়রা জজের যদি কোনো আদেশ হয় তাহলে যাবে কোথায়, হাইকোর্ট ডিভিশনে। ফরিয়াদিও তাই। ফরিয়াদি যদি আপনার শুধুমাত্র সিআর মামলাতে, যদি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোনো আদেশ দেয় তাহলে আপনার দায়রা জজের নিকট, আর যদি দায়রা জজ যদি কোনো আদেশ দেয় সিআর মামলাতে তাহলে চলে যাবে হাইকোর্ট ডিভিশনে। ঠিক আছে। তাহলে 2টাকে আপনার কি করবেন, একদম সংক্ষেপে ডিফাইন করে নেবেন, আলাদা করে নেবেন, সেপারেট করে নেবেন, সেপারেট করে করে পড়বেন। ঠিক আছে, যে আমি কিসের বিরুদ্ধে আপিল করতেছি। এই 2টা ধারা থেকে আপনাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই, মাস্ট বি আসবেই, এবং এই জায়গা থেকে আপনাদের টেকনিক্যাল প্রশ্ন আসবে রিটেনে, এবং এমসিকিউতেও ভালো টেকনিক্যাল প্রশ্ন আসবে। একদম সিম্পল। আপনারা যদি ম্যাথের মতো করে যদি আপনি এই আপিলটা পড়ে নেন 417 আর 417 ক, তাহলে কিন্তু আপনাদের কখনোই এর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। একদম ডিফারেন্স করে পড়বেন, একদম স্পেসিফিকভাবে পড়বেন, মানে 2টা ধারাকে এক জায়গায় পাশাপাশি সাজাবেন, 2টা ধারা পাশাপাশি সাজাবেন, সাজানোর পরে সংক্ষেপে সংক্ষেপে লিখবেন যে পিপি সিআর মামলা, জিআর মামলা, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা জজের নিকট, তারপরে নিচে লিখবেন যে দায়রা জজ হাইকোর্ট ডিভিশনে। এইভাবে আস্তে আস্তে করে আপনারা সুন্দর করে সেইগুলো 2টা ধারা পাশাপাশি বসায় সুন্দর করে ম্যাথের মতো করে কি করবেন, সাজায় নেবেন। যখন সাজাইতে পারবেন তখন দেখবেন আর কিন্তু ভুল হবে না। ঠিক আছে। এই 2টা ধারা নিয়ে কারোর কোনো আর সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি এই সামনে আগাবো। আপনারা যদি কারোর যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমাকে বলেন, বা সমস্যা থাকলেও বলেন আমাকে। আমি কি সামনে আগাবো? হ্যাঁ, সামনে আগান। আগান স্যার, সমস্যা নাই। তাহলে আমি আপনাদের যেভাবে বললাম আপনারা কাইন্ডলি আগামীকালের মধ্যে ঠিক এইভাবে একটা সার্কেল করে আমার এই গ্রুপে একটু দিয়ে দিবেন। ঠিক আছে। সার্কেল করে করে এই 417 এবং 417 ক এই 2টা ধারা থেকে একটা করে অ্যাসাইনমেন্ট করে করে আপনারা কি করবেন, একটু গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে। আমি জাস্ট দেখবো আর কি যে আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে। বইয়ের সহযোগিতা নেবেন, বইয়ের সহযোগিতা নিজের মতো করে লিখবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাব 415 কতে। একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ দিলে সকলেই আপিল করতে পারবে। একজনের বিরুদ্ধে আপিল যোগ্য রায় বা আদেশ দিলে সকলেই আপিল করতে পারবে। ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে এরকমের যে এক মামলাতে ধরেন যে একজনের খালাস দিছে,
আরেকজনের অপর্যাপ্ত দণ্ডাদেশ দিয়েছে মনে হয়েছে, বা আরেকজনের আপনার কারাদণ্ড দিয়েছে যদি মনে করে যে বেশি হয়ে গেছে, ঠিক আছে, বেশি হয়ে গেছে, তাহলে ওই মামলাতে যে কোনো একজন যদি আপিল করে তাহলে আদার্স যারা অন্যান্য আছে তারা ওই মামলাতে এসে আর কি প্রতিকার পাবে। এবার আমি 418-তে চলে যাই, এটা জাস্ট একবার টাইটেলটা পড়বেন, ভিতরে আর পড়ার দরকার নাই। দেখেন, যার ভিত্তিতে আপিল করা যায়, কোন কিসের ভিত্তিতে আপিল করা যাবে, কিসের ভিত্তিতে আপিল করা যাবে, আইনগত ভুল এবং ঘটনাগত ত্রুটি। এই আইনগত ভুলের কারণে এবং ঘটনাগত ভুলে বা ঘটনাগত কারণে কি করা যায়, আপিল দায়ের করা যায়। তাহলে দুইটা ক্ষেত্রে, আইনের প্রশ্নে এবং ঘটনার প্রশ্নে, দুই প্রশ্নেই কি করা যায়, আপিল দায়ের করা যায়। এখানে এই 418 ধারাতে ইংরেজি টাইটেল যে আপনার ভিতরে যেটা আছে, এই যে আপনার ফ্যাক্ট অফ ল আর ম্যাটার অফ ফ্যাক্ট, দেখেন আমি একটু ইসে যাচ্ছি, ব্যার একটা একটু চেক করি। দেখেন এখানে an appeal may lie on a matter of fact as well as matter of law। তাহলে ম্যাটার অফ ফ্যাক্ট আর ম্যাটার অফ ল, এই দুইটা প্রশ্নে কি করা যায়, আপিল দায়ের করা যায়। এই দুইটার নিচে একটা দাগ দিয়ে দিবেন, ঠিক আছে, এই দুইটার নিচে একটা দাগ দিয়ে দিবেন। এই দুইটা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসার মতো, যে কোন কোন প্রশ্নে আপিল দায়ের করা যায়। এখন যদি আপনাদের দিয়ে দেয় যে ন্যায় বিচারের ক্ষেত্রে, কিন্তু আপনার পরীক্ষায় আছে কি কোনো বেয়ার একটা আছে কি যে আইনগত প্রশ্ন এবং ঘটনাগত প্রশ্নে, তাহলে কিন্তু আপনার এই ন্যায় বিচারেরটা কিন্তু আসবে না। এখানে আসবে কোনটা, আইনগত প্রশ্নে এবং আর হচ্ছে আপনার ঘটনাগত প্রশ্নে আপিল দায়ের করা যায় ফৌজদারি কার্যবিধিতে। এবার চলে যাব 419 ধারাতে। 419 ধারাতে বলতেছে আপিলের আবেদনপত্র, প্রতিটি আপিল আবেদন লিখিত হবে এবং তার সাথে রায়ের নকল সংযুক্ত করতে হবে। আপিলকারী আইনজীবী কর্তৃক দায়েরকৃত হবে। এই মেমোরান্ডাম অফ আপিল, মেমোরান্ডাম অফ আপিল, এখানে মেমোরান্ডাম অফ আপিল এটা আপনার সিভিলে বলে, আর ক্রিমিনালে বলে আছে পিটিশন অফ আপিল। পিটিশন অফ আপিল, আপিলের আবেদনপত্র, পিটিশন অফ আপিল। এখন এখানে তাহলে কি আসতেছে যে প্রতিটি আপিল আবেদন লিখিত হবে এবং তার সাথে রায়ের নকল সংযুক্ত করতে হবে, তার সাথে রায়ের নকল সংযুক্ত করতে হবে। আপিলকারী বা আইনজীবী কর্তৃক দায়েরকৃত হবে। এখানে আপনার বেশি ইয়ে নাই। তারপর দেখেন 420-এ চলে যান, আপিলকারী যদি কারাগারে থাকে সেই ক্ষেত্রে কি বিধান হবে। আপিলকারী যদি কারাগারে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিধান কি, এক্ষেত্রে রায়ের নকল সহ আপিল আবেদনটি কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করতে হবে এবং উপযুক্ত কর্মকর্তা আপিল আবেদনটি উপযুক্ত আপিল আদালতে প্রেরণ করবেন। আপিল আদালতে প্রেরণ করবেন, খুবই জেনারেল টকিংস, আপনারা একবার রিডিং করবেন। হ্যাঁ, তারপরে 421-এ বলতেছে আপিল সরাসরি খারিজ, আপিল সরাসরি খারিজ। এই 421-এর ইংরেজি টাইটেলটা আপনারা একটু পড়বেন, সামারিলি ডিসমিসাল অফ আপিল, ডিসমিসাল অফ আপিল। এখন এই সামারিলি কথাটা যেখানে আছে, এই সামারি বলতে হচ্ছে সরাসরি বলে। আইনের ভাষায় সামারি বলতে সংক্ষিপ্ত বোঝায়, আবার সরাসরিও বোঝায়। সিভিলের ক্ষেত্রে আপনারা এই সামারিটার কথা বেশি ইউজ পাবেন। সামারি বলতে সরাসরি, এই সামারি বলতে আইনে আপনার সংক্ষিপ্তও বোঝাবে এবং সরাসরিও বোঝাবে, ঠিক আছে। তাহলে এই 421 ধারাতে আপনার সামারি বলতে সরাসরি বোঝাচ্ছে। আপিল আবেদন পাওয়ার পর আপিল আদালত যেটি পড়বেন এবং আপিল অগ্রসর হওয়ার মতো উপযুক্ত যদি কারণ না থাকে, এবং তাহলে কি করতে পারবেন, আপিল আদালতে সরাসরি খারিজ করে দিতে পারবেন। এখন 419 ধারার অধীন প্রদত্ত আপিল আবেদনের ক্ষেত্রে আদালত আপিলকারী বা তার আইনজীবীকে বক্তব্য পেশের যুক্তিসঙ্গত সুযোগ না দিয়ে আপিল খারিজ করবেন না, আপিল খারিজ করবেন না। এই 421-এর টাইটেলটা একটু ভালো করে মনে রাখবেন, এবং আর ভিতরে যে আছে ওই প্রশ্ন আপনার আসার মতো না বা সেরকমের আসবে না, তারপরে একবার দুইবার পড়বেন। এখন আমি এই সেশনটা এখনই শেষ করব, শেষ করার পর আমি এখন আবার লিঙ্ক দিব, আপনারা যতজন আছেন আপনারা ততজনই আবার
দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি আবার।